নমস্কার সকলকে। আমার কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। ঠিক আছে, আমরা বৈদিক হ্যাঁ, শান্তি শোনা মন্ত্রের যাচ্ছে। মাধ্যমে শুরু করছি। আপনারাও মিউট অবস্থায় আমার সাথে পড়ার চেষ্টা করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। আচ্ছা, আজকে আমাদের প্রথম ক্লাস। তো আমি আমার পরিচয়টা একটু দিই। আমার নাম প্রসারী ভট্টাচার্য। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি, আর বেদান্ত শিক্ষা কার্যক্রমের সাথে একদম শুরু থেকে যুক্ত আছি, একদম প্রথম দিন থেকে। 2021 সালে বেদান্ত শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল, সেদিন থেকে 31 জানুয়ারি থেকে আমি যুক্ত আছি। তখন স্টুডেন্ট হিসাবে ছিলাম, এখন টিচার হিসেবে আছি। তো আমাদের অনেকগুলো কোর্স আছে। আপনারা কালকে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো আমি সেই বিষয়ে আর যাচ্ছি না, আমরা আমাদের মূল ক্লাসে ঢুকে যাই। তো আমরা গীতার উচ্চারণ শিখতে এসেছি এবং গীতার প্রেক্ষাপট সম্পর্কে আমরা সবাই জানি। গীতা তো আমাদের সবার ঘরে আছে, সবচেয়ে পরিচিত শাস্ত্র বলা যায় গীতাকেই। মানে আমরা পড়ি আর না পড়ি, লাল কাপড়ে মুড়িয়ে রাখতে হলেও গীতা আমাদের সবার ঘরেই আছে। বেসিক যেই জিনিসটা, যে গীতায় 18টা অধ্যায়, 700টা শ্লোক মূলত কৃষ্ণ আর অর্জুনের কথোপকথন হলো গীতা। এগুলো আমরা সবাই জানি। মাঝে যদিও সঞ্জয় আর ধৃতরাষ্ট্রের কিছু কথা আছে। তো এরপর আমি প্রেক্ষাপটটা একটু সংক্ষেপে বলে নিই, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। অনেক ছোট বাচ্চাও আছে, তাদের জ্ঞাতার্থে। বড়রা হয়তো জানেন যে গীতায় মূলত কৃষ্ণ আর অর্জুনের কথোপকথন আছে। অর্জুন এখানে শিষ্য আর কৃষ্ণ হচ্ছে গুরু। তো অর্জুন যুদ্ধক্ষেত্রে গেছেন, তার বংশেরই লোক, তার ভাইয়েরা বিভিন্ন অন্যায় করেছেন, দ্রৌপদীকে অসম্মান করেছেন, অন্যায়ভাবে তাদের রাজ্য কেড়ে নিয়েছেন, যেটা তাদের প্রাপ্য সেটা তাদেরকে দেয়নি। তো অন্যায় করতে করতে তাদের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। বিষয়টা প্রতিশোধের নয়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধ। কিন্তু অর্জুন যখন যুদ্ধ করতে গেল, মানে যুদ্ধক্ষেত্রে গেল, অর্জুনের মতো বীর যোদ্ধা, অর্জুনের তুল্য কিন্তু বীর যোদ্ধা খুব কমই আছে। আমরা খুব কম যোদ্ধারই উদাহরণ পাই অর্জুনের মতো বীর। তো অর্জুনের মতো যোদ্ধা এই আত্মীয় বন্ধু চারিদিকে দেখে দুর্বল হয়ে গেল। যাদের জন্য রাজ্য জয় করবে বা রাজ্য জয় করার পর যাদের নিয়ে থাকবে, তাদেরকেই মেরে যুদ্ধ জয় করতে হবে, এটা দেখে এই শঙ্কায়, এই ভয়ে তিনি দুর্বল হয়ে গেলেন। আমরা অর্জুন বিষাদ যোগের অর্থগুলো যদি পড়ি, আমরা ওখানে দেখতে পাবো যে অর্জুনের শরীর কাঁপছে, অর্জুন ঘেমে যাচ্ছে, অর্জুনের হাত থেকে ধনুক পড়ে যাচ্ছে, এরকম হলো পরিস্থিতি। তিনি কৃষ্ণকে বলছেন যে তিনি যুদ্ধ করবেন না। তখন শ্রীকৃষ্ণ তাকে উজ্জীবিত করার জন্য, তাকে তার ওই ভয়টা কাটানোর জন্য কিছু কথা তাকে বললেন। এগুলোই মূলত গীতার উপদেশ। আর এগুলো শোনার পর কি হলো, যে অর্জুন একটু আগে বলেছিল যে আর যুদ্ধ করব না, আমি সন্ন্যাস নিয়ে চলে যাব, সে উঠে যুদ্ধ করা শুরু করলো। তো এইখান থেকে একটা বেসিক আমরা উপদেশ পাই যে গীতা মানুষকে সবল করে। অর্জুন কিন্তু এই উপদেশ শুনে সন্ন্যাস নিতে চলে যায়নি, বা পূজার ঘরে গিয়ে পূজা করেনি, যজ্ঞ করেনি, কীর্তন করেনি। কি করেছে? উঠে দাঁড়িয়েছে, সংগ্রাম করেছে। তার মানে গীতা মানুষকে সংগ্রামী করে। এই বেসিক উপদেশটা আমরা এর থেকে পাই। এখন গীতা বলুন, চণ্ডী বলুন,
বা বেদ উপনিষদ যেই শাস্ত্রই বলুন, সব শাস্ত্র আমাদের যে নিজেদের শাস্ত্রগুলো সংস্কৃত ভাষায় রচিত। আমাদের নিজেদের শাস্ত্র যদি সংস্কৃত ভাষায় রচিত হয়, তার মানে আমাদের নিজেদের ভাষা সংস্কৃত। আমাদের প্রত্যেকেরই উচিত যে সংস্কৃত ভাষাটা জানা। হয়তো বিভিন্ন পরিস্থিতির কারণে, নিজেদের ব্যস্ততার কারণে সংস্কৃত ভাষাটা শেখা হয়ে ওঠে না, জানা হয়ে ওঠে না। ওই গুটি কয়েক যে সংস্কৃত জানা লোক, তারা যে অনুবাদটা করে গেছেন, আমরা সেটাই পড়ি, সেটাই দিনের পর দিন আওড়াই। ঠিক আছে, ওটাই কোনো অসুবিধা নেই, এটা করাই যায়। কিন্তু মূল শাস্ত্র পাঠ আমরা বাংলা তো সবাই পড়তে পারি, তো আমরা যদি বাংলার মতো করে সংস্কৃত পড়ি, সেই শাস্ত্র পাঠের আনন্দটা কিন্তু আমরা পাবো না। কখন পাবো আমরা সেই আনন্দ? যদি মেধোসমণি সুরত আর সমাধিকে যেভাবে চণ্ডী বলেছেন, কিংবা যমরাজ নচিকেতাকে যেভাবে কঠোপনিষদ বলেছেন, সেইভাবে যদি আমরা শাস্ত্রগুলো পাঠ করতে পারি, কিংবা শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে গীতার উপদেশগুলো দিয়েছেন, সেইম উচ্চারণে সেইমভাবে যদি আমরা শাস্ত্রগুলো পড়তে পারি, সেই আনন্দটা কিন্তু আমরা প্রকৃতপক্ষে লাভ করতে পারবো। নয়তো এভাবে বাংলার মতো যদি পড়ে যাই, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, আমরা মূল আনন্দটা পাবো না। আর ওই যে উচ্চারণ, ওই যে একটা কি বলবো, একটা উচ্চারণের ভঙ্গিমা, ভাষার সৌন্দর্য, সেটা আয়ত্ত করার জন্যই আমাদের এই কোর্স। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে সংস্কৃত উচ্চারণ। যদিও আজকের এক ক্লাসে ওটা শেষ হবে না, আমাদের 2 বা 3টে ক্লাস লাগবে উচ্চারণের, তারপর হচ্ছে আমরা মূল গীতার শ্লোকে যাব। তো আজকে আমাদের প্রথম ক্লাস। আমি একটা ডকুমেন্ট শেয়ার করছি, আপনারা আমাকে জানাবেন ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন কিনা। একটু ওয়েট করুন। আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্টটা? দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। সংস্কৃতকে কিন্তু বাংলার জননী বলা হয়, এটা আমরা অনেকেই জানি। দুঃখিত, মিউট হয়েছিল। সংস্কৃতকে বাংলার জননী বলা হয়, এটা আমরা অনেকেই জানি। তো যেহেতু সংস্কৃত জননী আর বাংলা মেয়ে, তো বাংলার সাথে, মায়ের সাথে মেয়ের তো মিল থাকে, তার মানে সংস্কৃতর সাথে বাংলার মিল থাকবে, স্বাভাবিক। তো বাংলায় আমরা যেই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পাই, যেই বর্ণমালাগুলো পাই, ম্যাক্সিমাম সংস্কৃতেও আছে, একটা দুটো হয়তো কম বেশি পাবো। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সংস্কৃতে স্বরবর্ণ হচ্ছে 13টি, বাংলায় 11টি পেয়েছিলাম, সংস্কৃতে 13টি, মানে দুটো বেশি আছে। ম্যাক্সিমাম পরিচিত এক্সট্রা কি আছে, এই যে রিয়ের পরে যেটা, এটা, আরেকটা হচ্ছে এর পরেরটা, নয়ের মতো যেটা দেখতে, আর বাকিগুলো কিন্তু আমরা বাংলায়ও পাই। তার মানে বাংলার সংস্কৃত কি একই? না, মূল পার্থক্যটা হচ্ছে উচ্চারণে। কি পার্থক্য? আমরা বাংলার ক্ষেত্রে ঈদ আর ইঁদুর, একটা রস্যই একটা দীর্ঘই, যদিও ঈদ এখন রস্যই দিয়ে লেখা হয়, কিন্তু আগে দীর্ঘই দিয়ে লেখা হতো। তো ঈদ আর ইঁদুর দুইটা আলাদা শব্দ, একটা রস্যই একটা দীর্ঘই, কিন্তু আমি যখন উচ্চারণ করছি, আমার উচ্চারণ শুনে কিন্তু বোঝার উপায় নেই কোনটা রস্যই কোনটা দীর্ঘই। সংস্কৃতে এটা করা যাবে না। সংস্কৃতে আপনার উচ্চারণটা শুনেই আমরা বুঝে ফেলতে হবে যে আপনি কোন অক্ষরটা দিয়ে এই শব্দটা বলছেন, বা এই শব্দটা কোন কোন অক্ষর দ্বারা রচিত, কোন কোন অক্ষর নিয়ে গঠিত, এটা আপনার উচ্চারণ শুনেই বুঝতে হবে। ঠিক আছে? তো তার মানে নামে রস আছে, সংস্কৃতে যদি বলি হ্রস্ব আছে, তার মানে এটা হচ্ছে অল্প সময় নিয়ে উচ্চারণ করতে হবে। হ্রস্ব, এটার অর্থ হচ্ছে অল্প, আর দীর্ঘ, দীর্ঘ মানে বেশি। তো দীর্ঘ যেই অক্ষরগুলো নামে আছে, এগুলো বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে। তো স্বরবর্ণকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, রসস্বর আর দীর্ঘস্বর। 5টা হলো রসস্বর আর 8টা হলো দীর্ঘস্বর আছে, সবগুলো জোড়ায় জোড়ায় আছে। যেমন প্রথম দুটো, আ, আ, অ হচ্ছে
অল্প সময় নিয়ে উচ্চারণ করতে হয়, আ হচ্ছে বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হয়। সেমভাবে হ্রস্ব ই অল্প সময় ই, আর দীর্ঘ ই একটু বেশি সময় নিয়ে টেনে উচ্চারণ করতে হবে। এটা কিন্তু বেসিক ক্লাস, এই জিনিসটা যদি আপনি আয়ত্ত করতে পারেন আপনার গীতার অর্ধেক শেখা হয়ে গেল। এই জিনিসগুলোরই প্রয়োগ আমরা বাকি ক্লাসগুলোতে শিখব। সুতরাং এই জিনিসগুলো প্রথমে আপনাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে। না বুঝতে পারলে আমি 100 বার বোঝাবো, যতক্ষণ বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, সবগুলো জোড়ায় জোড়ায় আছে। প্রথমটা হচ্ছে আ, অল্প সময় নিয়ে, পরেরটা হচ্ছে আ, ই, ই, এরপরের দুটো সেম, প্রথমটা অল্প, এরপরেরটা দীর্ঘ, উ, উ, রি, রি, দীর্ঘ রি, এটা দীর্ঘ রি মানে বেশি সময়। তারপর যেটা নয়ের মতো আছে, এটা আমরা যারা একটু সিনিয়র আছেন তারা হয়তো বাংলায় পেয়েছিলেন, কিন্তু যারা ছোট আছো তারা পাওনি। এটাকে বলা হয় লুই, লুই। বাংলায় লি হিসেবে পেয়েছিলাম, সংস্কৃতে এটা হচ্ছে লুই, ঠিক আছে? লয়ের নিচে রিকার দিলে যেরকম উচ্চারণ হওয়া উচিত উচ্চারণটা ঠিক সেম, লুই। তারপর এ, এতক্ষণ আমরা কি পাচ্ছিলাম, একটা অল্প সময় একটা বেশি সময়। এর পরের যেই চারটা আছে বাংলায় এ, ওই, ও, ও, এই চারটাই দীর্ঘস্বর সংস্কৃতে। তো এই চারটা যেখানে যেখানে পাবো টেনে টেনে বলতে হবে, বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হবে। এ, এই, ও, ঔ, এ, এই, ও, ঔ, এরকম। এখানে দুটো অক্ষর এই আর ও, এই দুটোকে বলা হয় যৌগিক অক্ষর। আমি যা যা ইনফরমেশন দিচ্ছি আপনার যেটা মনে হবে নোট করা উচিত অবশ্যই সাথে খাতা কলম রাখবেন, এবং যেটা মনে হবে নোট করা উচিত কাইন্ডলি নোট করে নেবেন, কারণ প্রত্যেকটা ইনফরমেশন গুরুত্বপূর্ণ এবং আমরা যখন প্রয়োগ করব তখন এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। এই যে এই আর ও, এই দুটো হচ্ছে যৌগিক বর্ণ। এইকে ভাঙলে হয় অ যোগ ই, আর ঔকে ভাঙলে হয় অ যোগ উ, ঠিক আছে? মানে এই অ আর ই নিয়ে গঠিত, ঔ হচ্ছে অ আর উ নিয়ে গঠিত। এই জিনিসটা আমাদের কাজে লাগবে যখন আমরা হচ্ছে বিসর্গের উচ্চারণ পড়ব তখন, ঠিক আছে? তো এই জিনিসটা একটু নোট করে নিন যে এই আর ঔ যৌগিক বর্ণ, এইকে ভাঙলে আমরা অ আর ই পাই, ঔকে ভাঙলে হচ্ছে অ আর উ পাই। তো এই হলো আমাদের স্বরবর্ণ। এখানে লক্ষণীয় কি, অ এর উচ্চারণটা বাংলায় আপনি খেয়াল করে দেখবেন, এখনই উচ্চারণ করে আয়নার সামনে গিয়ে দেখুন, বাংলায় যখন আমরা উচ্চারণটা করি অ উচ্চারণের সময় আমাদের ঠোঁটটা গোল হয়ে যায়। আপনি আয়নার সামনে গিয়ে উচ্চারণটা করে দেখুন, ঠোঁটটা গোল হয়ে যায়, ঠিক আছে? কিন্তু সংস্কৃতে ঠোঁটটা গোল করা যাবে না, ডানে আর বামে প্রসারিত হবে ঠোঁট দুটো, আ, আ, অ নয়, আ, ঠিক আছে? আয়ের ক্ষেত্রেও সেম, আয়ের ক্ষেত্রে বাংলার মতোই অনেকটা আ, বেশি সময় নিয়ে বলতে হবে, আ, ই, ই, উ, উ, রি, 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 এ, এই, ও, ঔ, এই হলো আমাদের স্বরবর্ণ। তো স্বরবর্ণের উচ্চারণ আশা করি বোঝা গেল। এরপর আমরা ব্যঞ্জনবর্ণের উচ্চারণে যাব। এখন স্বরবর্ণের উচ্চারণটা বোঝা গেছে কিনা বা কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা, থাকলে হ্যান্ড রেজ করুন অথবা আনমিউট করে বলুন। কারোর কোনো অসুবিধা আছে? বুঝতে পারলাম না, আরেকবার বলুন প্লিজ। ও আর ও, ওকে কোনটা ভাঙবো যে? আচ্ছা, এই ভাঙলে হচ্ছে অ আর ই, আর ও ভাঙলে হচ্ছে অ আর রস্যু, ঠিক আছে? আগে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, এটা খুবই সহজ বিষয়, আশা করি সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আমরা স্বরবর্ণের পর এবার ব্যঞ্জন বর্ণে চলে যাই। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে
ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রেও বাংলার সাথে ম্যাক্সিমাম মিল আছে, কিন্তু বাংলায় আমরা 39টি ব্যঞ্জনবর্ণ পাই, সংস্কৃতে 35টি। তার মানে বোঝা যাচ্ছে কিছু ব্যঞ্জনবর্ণ বাদ পড়ে গেছে। কোনগুলো বাদ পড়েছে এগুলো আমরা জানবো সামনে। আমরা আপাতত দেখি উচ্চারণ। এখানে প্রথম যে 25টি ক থেকে ম অবধি, এই 25টা বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়। কেন স্পর্শ বর্ণ বলা হয়? কারণ এগুলো উচ্চারণের সময় আমাদের জিহ্বা মুখের ভেতরের বিভিন্ন স্থানকে স্পর্শ করে, তাই এই 25টাকে স্পর্শ বর্ণ বলা হয়। বাংলাতেও কিন্তু আমরা এগুলো পাই। কেউ ভাববেন না ব্যাকরণ পড়াচ্ছি, এই জিনিসগুলো আমাদের উচ্চারণের জন্য গুরুত্বপূর্ণ, সুতরাং এই তথ্যগুলো আপনাদের জানতেই হবে। তাই এই বিষয়গুলো আপনারা কাইন্ডলি নোট করে নেবেন, আমি বারবারই বলছি। তো এই প্রথম 25টা বর্ণকে বলা হয় আমাদের স্পর্শ বর্ণ। তো এই 25টা বর্ণকে প্রতি 5টা করে আরও 5 ভাগে বিভক্ত করা হয়েছে। 25টা আছে, 5টা করে যদি আমরা গ্রুপ করি তাহলে মোট 5টা ভাগ হবে, 5 5 25। তো 5টা ভাগের প্রত্যেকটা ভাগকে বলা হয় এক একটা বর্গ, প্রতিটা গ্রুপকে এক একটা বর্গ বলা হয়। আমরা এগুলোকে আলাদা করব কিভাবে? আলাদা করার জন্য এদের নাম দিতে হবে। নামটা কি হবে? ওই প্রতিটা গ্রুপের যে প্রথম বর্ণ, যেমন ক থেকে ঙ পর্যন্ত হচ্ছে 5টা, তো এর মধ্যে প্রথম বর্ণ কোনটা? ক। তারপর ওর পরে যেই 5টা আছে সেই 5টার প্রথম বর্ণ কি? চ। এভাবে প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা ভাগের প্রথম যেই বর্ণ সেই বর্ণের নাম অনুসারে ওই বর্গের নাম করা হয়। মানে প্রথম 5টা হচ্ছে ক বর্গীয় অক্ষর, পরের 5টা চ বর্গীয়, এরপরের 5টা ট বর্গীয়, ত বর্গীয়, প বর্গীয়, এই নিয়ে মোট 5টা ভাগ করা হয়। এখন ভাগ করার কি দরকার? যেহেতু গ্রুপ করা হয়েছে, নিশ্চয়ই তাদের মধ্যে কোনো না কোনো মিল আছে বলেই একসাথে রাখা হয়েছে। এই প্রথম 5টা মানে প্রত্যেকটা গ্রুপেরই উচ্চারণ স্থান হচ্ছে সেম। প্রথম 5টার উচ্চারণ স্থান সেম, এরপরের 5টার উচ্চারণ স্থান সেম, এভাবে প্রত্যেকটার উচ্চারণ স্থান একই। সেই উচ্চারণ স্থান অনুসারে মূলত এই 5টা ভাগ করা হয়েছে। প্রথম 5টা হচ্ছে কণ্ঠবর্ণ, ঠিক আছে? এদের উচ্চারণের সময় আমাদের জিহ্বার যে পেছনের অংশটা, এটা কণ্ঠে স্পর্শ করে, তাই এদেরকে বলা হয় কণ্ঠবর্ণ। এখন কণ্ঠবর্ণ উচ্চারণ করার সময় প্রথম 4টা উচ্চারণের সময় আমাদের কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে হচ্ছে 5 নাম্বারটা উচ্চারণ করার সময়। প্রত্যেকটা বর্গের 5 নম্বরটা উচ্চারণের সময় আমাদের একটু করে সমস্যা হবে, কারণ আমরা যেই উচ্চারণে অভ্যস্ত বা যেভাবে উচ্চারণ করে অভ্যস্ত, এই 5 নম্বরগুলো কিন্তু সেভাবে উচ্চারণ করা হয় না। সংস্কৃতের ক্ষেত্রে এই অল্প একটু জায়গায় বাংলার সাথে অমিল আছে, ওই বাংলায় যেভাবে উচ্চারণ করি সংস্কৃতে ওভাবে উচ্চারণ করা হয় না। একটা বিষয় আমরা জানি যে ব্যঞ্জন বর্ণগুলোর প্রত্যেকটা শেষে অ আছে, বাংলায়ও তাই। তো অ এর উচ্চারণ যেহেতু সংস্কৃতে আলাদা, অ না হয়ে অ হয়, তাই প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের উচ্চারণ ভুল হবে যদি আপনি অ এর উচ্চারণ ঠিক করে না করতে পারেন। তাই আমাদের প্রথম টাস্ক হচ্ছে অ এর উচ্চারণ ঠিক করা। আমরা একভাবে অভ্যস্ত, তো শুরুতেই আপনার অ চলে আসবে না, ঠিক আছে? তো এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই, আপনি বারবার প্র্যাকটিস করলে অবশ্যই চলে আসবে। তো এটা আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করে নিয়ে আসবো। এবার আমরা উচ্চারণে যাই, কণ্ঠবর্ণগুলোর উচ্চারণ করি। দেখুন, অ যখন ক এর সাথে যুক্ত হবে কি হবে? ক। ক। সেমভাবে খ, গ, ঘ, ক, খ, গ, ঘ। খেয়াল করে দেখবেন পেছনে জিহ্বার পেছনের অংশটা কিন্তু কণ্ঠেই টাচ করছে। ক, খ, গ, ঘ, এই 4টা উচ্চারণের ক্ষেত্রেই সেমভাবে জিহ্বার পেছনের অংশটা কণ্ঠে টাচ করছে। তো আমি বাংলায় 5 নম্বরটাকে কি বলি? উমো বা উঙো। এবার একটু খেয়াল করে দেখুন তো, উমো বা উঙো আমরা কি ক খ গ ঘ যেভাবে উচ্চারণ করছি সেমভাবে হচ্ছে না, তার মানে উচ্চারণটা ভুল। মাস্ট কণ্ঠেই টাচ করতে হবে। ক যেভাবে উচ্চারণ করছি জিহ্বার অবস্থানটা সেমভাবে পরিবর্তন হতে হবে। সেভাবে যদি না হয় তার মানে আপনার উচ্চারণটা ভুল। তা উচ্চারণটা কীরকম হবে? ঙ, ঙ, ক খ গ ঘ ঙ। উঙো বা উমো নয়, ঙ।
ক, খ, গ, ঘ, ঙ। এই হলো কণ্ঠবর্ণের উচ্চারণ। তারপরে যেগুলো আছে সেগুলোর উচ্চারণ স্থান হচ্ছে তালু। জিহ্বা তালুতে স্পর্শ করে এই বর্ণগুলো উচ্চারণ করে। এখন তালু কোনটা? তালু হচ্ছে দন্ত আর হচ্ছে মূর্ধার মাঝে যে অংশটা, এটা হচ্ছে তালু। মূর্ধা কোনটা আবার? কণ্ঠ থেকে একটু সামনের অংশটা হচ্ছে মূর্ধা, তারপরের অংশটা তালু, এরপর হচ্ছে দন্ত। ঠিক আছে? তো আমরা কিভাবে উচ্চারণ করব? চ, চ, জিহ্বা তালুতে স্পর্শ করে চ, ছ, জ, ঝ। সেমভাবে সেম স্থানে স্পর্শ করে চ, ছ, জ, ঝ। 5 নম্বরটা কি? বাংলায় বলি ইও, নিও, এরকম বলি, কিন্তু খেয়াল করে দেখুন ইও বা নিও উচ্চারণের সময় আমাদের দুইটা ঠোঁটের কাজে লাগছে, বা আমাদের মুখটা ডানে বামে প্রসারিত হচ্ছে, কিন্তু চ, ছ, জ, ঝ এই 4টা উচ্চারণের সময় কিন্তু এই জিনিসটা হচ্ছে না। তার মানে আমরা যে ইও বা নিও বলি সেটা সংস্কৃত উচ্চারণ নয়, সেটা ভুল। তাহলে এটা কি? ঞ, ঞ। চ উচ্চারণের ক্ষেত্রে জিহ্বা যেখানে স্পর্শ করছেন, ঞ উচ্চারণের ক্ষেত্রেও জিহ্বা ঠিক সেখানেই স্পর্শ করতে হবে। চ, ছ, জ, ঝ, ঞ, চ, ছ, জ, ঝ, ঞ, এরকম। নিও বা ইও নয়। এই হলো আমাদের তালব্য বর্ণগুলো। এরপরে যেগুলো আছে এগুলোর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা। মূর্ধা কোনটা? একটু আগে বললাম, কণ্ঠ থেকে একটু সামনে আর তালু থেকে একটু পেছনে, কণ্ঠ আর তালুর মধ্যবর্তী যেই জায়গাটা, এটা হচ্ছে মূর্ধা। তো মূর্ধন্য যেই বর্ণগুলো যাদের উচ্চারণ মূর্ধায়, এদের উচ্চারণের ক্ষেত্রে আমাদের জিহ্বাটা একটু ফোল্ড করে একটু গোল করে নিয়ে ওই পেছনে মূর্ধায় টাচ করাতে হয়। টা, ঠা, ডা, ঢা, ড়া, টা, ঠা, ডা, ঢা, ড়া। ন নয়, দন্তন্য যেভাবে উচ্চারণ করি, বাংলায় কিন্তু হরিণ, নদী দুইটার কোনো পার্থক্য নেই। নদী দন্তন্য, হরিণ মূর্ধন্য, দুইটার মধ্যে শুনে বোঝা যাচ্ছে না যে কোনটা দন্তন্য কোনটা মূর্ধন্য। কিন্তু এটা যদি সংস্কৃত শব্দ হতো, উচ্চারণটা হতো এরকম, নদী, হরিণা, হরিণা। তো শুনেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই যে দুইটা আলাদা অক্ষর, একটা হচ্ছে ড়া, একটা হচ্ছে না। শুনে বোঝা যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে কোনটা মূর্ধন্য। তো আপনারটা শুনেও আইডেন্টিফাই করা যেতে হবে যে কোনটা মূর্ধন্য। তবে একদিনে আসবে না, অনেক প্র্যাকটিস লাগবে। ওই প্র্যাকটিসের ট্রিক্সটা কি? ট, ট উচ্চারণের ক্ষেত্রে জিহ্বা যেখানে যাচ্ছে জিহ্বাটা সেখানেই নেবেন, ভাববেন ট উচ্চারণ করবেন, কিন্তু উচ্চারণটা করবেন ড়া, ড়া, ট, ড়া, ঠা, ড়া, ডা, ড়া, এভাবে। মানে বাকি 4টার পর ড়টা উচ্চারণ করে করে প্র্যাকটিস করবেন, তাহলে জিনিসটা আয়ত্তে আসবে। ঠিক আছে? তাহলে ট বর্গের উচ্চারণ কি? টা, ঠা, ডা, ঢা, ড়া, টা, ঠা, ডা, ঢা, ড়া। তারপরের যেই বর্গটা আছে এটা খুবই সহজ, এটা হচ্ছে ত বর্গীয় অক্ষর, এদের উচ্চারণ স্থান হচ্ছে দন্ত। ওই উপরের পাটির দাঁতে জিহ্বা স্পর্শ করবে। কীরকম? তা, থা, দা, ধা, না, তা, থা, দা, ধা, না। নর্মালি আমরা নয়ের উচ্চারণ যা করি এটা দন্তন্যর উচ্চারণ করি আর কি। তো জিহ্বাটা কোথায় স্পর্শ করবে? উপরের পাটির দাঁতে। আরেকবার বলে দিচ্ছি, তা, থা, দা, ধা, না। এই হলো ত বর্গীয় অক্ষর, এগুলো সহজ। পরের যেই বর্গটা এটাও সহজ, একটা অক্ষর নিয়ে একটু ঝামেলা হবে, এটা হচ্ছে ফ। উচ্চারণটা কি? এদের উচ্চারণ স্থান হচ্ছে উষ্ঠ। ঠিক আছে? উষ্ঠ আর অধর মিলে এদের উচ্চারণ করতে হয়। দাঁতের কিন্তু কোনো কাজ নেই প বর্গের অক্ষর উচ্চারণের ক্ষেত্রে। খেয়াল রাখতে হবে দাঁতের কাজ যেন না লেগে যায়। উচ্চারণটা কীরকম হবে? প, ফ, ব, ভ, ম, প, ফ, ব, ভ, ম। কোনটা নিয়ে সমস্যা হয়? 2 নাম্বার অক্ষর ফ নিয়ে। আমরা বলি ফ, উপরের পাটির দাঁত আর নিচের ঠোঁট এই দুটো মিলে আমরা উচ্চারণটা করতে চেষ্টা করি, কিন্তু এটা ভুল। ফ কিন্তু নয়, আপনার দাঁত আর ঠোঁট মিলে যেন এর উচ্চারণ না হয়। আপনি প যেভাবে উচ্চারণ করছেন, ঠোঁট দুটো একবার বন্ধ করছেন একবার খুলছেন, প, প, সেমভাবে ফ, ব, ভ,
ম সেমভাবে জাস্ট অফ আর অন, একবার বন্ধ করবেন একবার অন করবেন, এতটুকুই। এই দাঁতের কোনো কাজ নেই, দাঁতটাকে কাজে লাগাবেন না। তার মানে আমাদের প্রথম 25টা বর্ণের উচ্চারণ কিন্তু আমরা শিখে গেলাম। কি আমি আবার করে দিচ্ছি, ক বর্গের উচ্চারণ কি, ক খ গ ঘ ঙ। চ বর্গের চ ছ জ ঝ ঞ। ট বর্গের ট ঠ ড ঢ ণ। ত থ দ ধ ন। প ফ ব ভ ম। এখানে সমস্যা কোথায়, অ এর উচ্চারণটা আয়ত্তে আনতে হবে প্রথমত, কারণ প্রত্যেকটার সাথে অ জড়িয়ে আছে। অ এর উচ্চারণ যদি আপনি ভুল করেন তার মানে আপনার প্রত্যেকটা ভুল। দ্বিতীয়ত 5 নম্বর যে অক্ষরগুলো, এই 5 নম্বর অক্ষরগুলো উচ্চারণ করতে একটু ঝামেলা হতে পারে, কারণ এই 5 নম্বর অক্ষরগুলো আমরা বাংলার ক্ষেত্রে একভাবে উচ্চারণ করে অভ্যস্ত, এখন হঠাৎ করে আরেকভাবে উচ্চারণ করতে গেলে আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। তো ভুল হতেই পারে, ব্যাপার না, বা প্রথমে আয়ত্তে নাই আসতে পারে, কিন্তু আপনি চেষ্টা করতে থাকলে অবশ্যই আপনার আয়ত্ত হয়ে যাবে, ঠিক আছে? তো চেষ্টা করতে হবে, মূল কথা হলো এটা। তো এই ক্ষেত্রে আরও একটা প্রবলেম কোথায় হবে, দুটো ন এর উচ্চারণে। দুটো ন আমরা এতদিন একরকম উচ্চারণ করে এসেছি, এখন একটা ন ণ হয়ে গেল, আরেকটা ন যা আছে তাই থাকলো। তো এই ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হবে। আরেকটা অসুবিধা হবে ফ। ফ বলে এসেছি আমরা, যারা একটু গান শেখেন বা গান জানেন তারা হয়তো ফ এর উচ্চারণটা ঠিকঠাক করে এসেছেন, বাট ম্যাক্সিমাম আমরা ফকে ফ বলি। তো এটা একটু কারেকশন করতে হবে। তো এই বিষয়গুলোতে আমাদের একটু বেশি মনোযোগ দিতে হবে, যেই বিষয়গুলো হচ্ছে আমি উল্লেখ করলাম, ঠিক আছে? এই বিষয়গুলোকে একটু বেশি মনোযোগ দিতে হবে। তো এই হলো প্রথম 25টা স্পর্শ বর্ণের উচ্চারণ। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। কারোর কোনো জিজ্ঞাসা আছে? কারোর জিজ্ঞাসা নেই মানে সবাই বুঝতে পেরে গেছি। এবার জিজ্ঞেস করলে আশা করি পারবেন। কি আসছে না? উচ্চারণটা ওই আমি অডিও দেব, সেটা শুনে শুনে বারবার প্র্যাকটিস করতে হবে। একদিনে আসবে না, কারণ আপনি একটা উচ্চারণে অভ্যস্ত। তো হঠাৎ করে আপনি একটা নতুন উচ্চারণে শিফট করতে গেলে অবশ্যই ভুল হবে, অসুবিধা হবে, কিন্তু বারবার প্র্যাকটিস করলে, বারবার অনুশীলন করলে অবশ্যই চলে আসবে, ঠিক আছে? আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, কোনোটা নিয়ে কনফিউশন থাকলে বলুন, যে এই জিনিসটা আরও একবার বলে দেওয়া দরকার বা বুঝতে পারছেন না। দিদি ও ইউ আর জন্য নতুন উচ্চারণটা যদি আপনি আরেকবার বলেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম যেটা বলেন, বাংলায় যেটা উ বা উমো বলে, এটা হচ্ছে ঙ ঙ। আর তারপরে যেটা আছে এটা হচ্ছে ঞ। এরপরটা ণ। আমি একটু পরে ভিডিও খুলে দেখাবো, আমার মুখের অবস্থানের পরিবর্তনটা আপনাদের দেখতে হবে, দেখে বুঝতে হবে। আমি একটু পরে দেখাবো, অসুবিধা নেই। আমি আবার বলে দিচ্ছি, ঙ ঞ ণ ন ম। এই 5টা, এই 5 নম্বর অক্ষরগুলোর একটা নাম আছে, এটা আমরা বাংলায়ও পেয়েছি। 5 নম্বর অক্ষরগুলোর নাম হচ্ছে অনুনাসিক ধ্বনি। এরা হচ্ছে ক বর্গের অনুনাসিক ধ্বনি কোনটা যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনাকে বলতে হবে ঙ, মানে ও যেটা আর কি। তারপর চ বর্গের অনুনাসিক ধ্বনি কোনটা, ঞ। ট বর্গের ণ। এভাবে প্রতিটা বর্গের যে 5 নম্বর অক্ষর, এগুলো হচ্ছে আমাদের অনুনাসিক ধ্বনি। আর এই অনুনাসিক ধ্বনি কোনগুলো,
আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার কারেন্ট চলে গেছে তো, এই জন্য আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, দুঃখিত। তো আমি যেটা বলছিলাম, অনুনাসিক ধ্বনি কোনগুলো, এগুলো আপনাদের অবশ্যই জানতে হবে, কারণ অনুস্বারের উচ্চারণের সময় আমাদের এই অনুনাসিক ধ্বনিগুলো কাজে লাগবে। অনুস্বারের উচ্চারণ এই অনুনাসিক ধ্বনির উচ্চারণের উপর নির্ভর করে। তাই আপনাদের জেনে রাখতে হবে যে কোন বর্গের অনুনাসিক ধ্বনি কোনটা। ওই যে 5 নম্বর যে অক্ষরগুলো, আপনাকে যদি বলে ক বর্গের অনুনাসিক ধ্বনি কোনটা, এক্ষেত্রে আপনি বলবেন ঙ, চ বর্গের ঞ, ট বর্গের ণ, এভাবে প্রত্যেকটা বর্গের অনুনাসিক ধ্বনি কোনটা এটা আপনাকে বলতে হবে। আচ্ছা, আমার স্ক্রিনটা মনে হয় অফ হয়ে গেছে, আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার করি, মিনিট। একটু ওয়েট করুন, আমি স্ক্রিনটা একবার শেয়ার করে নিই। আচ্ছা, তাহলে আমাদের প্রথম 25টা বর্ণের উচ্চারণ শেষ। আমি একটু পরে দেখাবো, আবার প্রত্যেকটা উচ্চারণই ভিডিও অন করে দেখাবো। আপাতত আমরা উচ্চারণটা একটু শুনে প্র্যাকটিস করার চেষ্টা করি। এবার আমাদের যেই জিনিসটা জানতে হবে, এখানে হচ্ছে আমাদের কোনটা কোন বর্ণের উচ্চারণ স্থান কোথায় এটা লেখা আছে, এটা আমরা জেনেছি এর আগে। তো এখন আমাদের এই উপরের যে জিনিসটা, যে ককে ভাঙলে কি হয়, এগুলো আমরা ছোটোবেলা পড়েছি, কিন্তু এরপরেও আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের গীতা ঠিকঠাক পড়তে হলে, শ্লোকগুলো ঠিকঠাক পড়তে হলে এই বিষয়টা ধারণা থাকতে হবে। কেউ যদি ভুলে গিয়ে থাকি, ছোটোবেলা পড়েছিলাম এখন মনে নেই, সেই ক্ষেত্রে আরেকবার রিমাইন্ড হয়ে যাবে, আর মনে পড়ে যাবে। এই যে ককে ভাঙলে আমরা কি পাই, কয় হসন্ত যোগ অ। তো ককে ভাঙলে যদি আমরা কয় হসন্ত যোগ অ পাই, তো খকে ভাঙলে আমরা ক্ষয় হসন্ত যোগ অ পাবো, চকে ভাঙলে আমরা চয় হসন্ত যোগ অ পাবো, এরকম মকে ভাঙলে আমরা ময় হসন্ত যোগ অ পাবো। তো এই জিনিসটা আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? এই জিনিসটা আশা করি আমরা সবাই জানি, এরপর আমি বললাম। তো এটার পরে, এটা খুবই ছোট্ট একটা বিষয় ছিল। এরপর আমাদের আরও কিছু উচ্চারণ জানতে হবে, আরও কিছু বর্ণমালা আমাদের বাকি রয়ে গেছে। বর্ণমালাগুলো কি কি? এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে, অন্তস্থ বর্ণ, 4টা অন্তস্থ বর্ণ আছে। কি কি? ইয়, র, ল, ও। বাংলায় যেগুলোকে বলি অন্তস্থজ, অন্তস্থর, ল, ব, এরকম বলে থাকি আমরা বাংলায়। কিন্তু সংস্কৃতে, বাংলায় দেখুন 2টা জ, অন্তস্থজ, বর্গীয় জ, 2টা জ হওয়ায় তাদের নামটা আলাদা করতে হয়। ওই যে স্কুলে আমাদের যখন একই নামের 2জন থাকতো, বা স্কুল কলেজে অফিসে যেখানেই হোক, একই নামের 2জন থাকলে আমরা কি করতাম, যে ধরুন 2জনের নাম হচ্ছে রাম, তো একজন একটু খাটো, একজন একটু লম্বা, তো আমরা কি বলতাম, যে লম্বা রাম, খাটো রাম, এভাবে লম্বা আর খাটো দিয়ে আমরা আলাদা করতাম। বা কেউ যদি আর্ট পারতো, একটা রাম আর্ট পারে, একটা রাম গান পারে, তো আমরা গায়ক রাম আর আর্টিস্ট রাম এভাবে আলাদা করতাম। তো সেইমভাবে যেহেতু 2টা জ, আলাদা করার জন্য বাংলার ক্ষেত্রে আমরা কি বলি, বর্গীয় জ, অন্তস্থজ। বর্গীয় জ কেন? ওই যে একটু আগে আমরা বর্গর কথা বললাম না, যে 5টা বর্গ, তো চ বর্গের অন্তর্ভুক্ত হলো বর্গীয় জ, এজন্য একে বলা হয় বর্গীয় জ। আর অন্তস্থজ দেখুন কোনো বর্গের অন্তর্ভুক্ত নয়। অন্তস্থজ যেহেতু কোনো বর্গের অন্তর্ভুক্ত নয়, তাহলে এটার নাম কি দিব, এটা হলো অন্তস্থ বর্ণ। এই যে এখানে লেখা আছে, বাংলায়ও সেম, এটা অন্তস্থ বর্ণ। তো যেহেতু অন্তস্থ বর্ণ, এটাকে আমরা অন্তস্থ জ বলে আলাদা করি, ঠিক আছে? বাংলার ক্ষেত্রে, আমি কিন্তু সংস্কৃতের কথা বলছি না, বাংলার কথা বলছি, যে সংস্কৃতে একটাই জ, কিন্তু বাংলায় যেহেতু 2টো জ, এজন্য আমরা বর্গীয় জ, অন্তস্থ জ বলে 2টাকে আলাদা করি। কিন্তু সংস্কৃতে দেখুন, আগে যেটা আমরা পেয়েছিলাম, এটাকে কিন্তু আমি বর্গীয় জ বলিনি, আমি শুধু জ বলেছি। যেহেতু সংস্কৃতে একটাই জ, এটাকে আলাদা করার কোনো প্রয়োজন হয় না বর্গীয় জ বলে। তাহলে এখন আপনার প্রশ্ন হতেই পারে, ওটা যদি সংস্কৃতে যদি একটাই জ হয়, তাহলে এটা কি জিনিস?
এটাও তো আমরা বাংলায় যে অন্তস্তজ পাই এটার মতোই দেখতে। এটা কি জিনিস? এটা অন্তস্তজয়ের মতো দেখতে, কিন্তু এটা অন্তস্তজ নয়, এটা হচ্ছে ইয়। ইয়, ঠিক আছে? ইয়, এটার উচ্চারণ কি? ইয়। তো এটার উচ্চারণ যদি ইয় হয়, তার মানে আজকে থেকে আমরা গীতা ক্লাসে ভর্তি হয়েছি, গীতা শ্লোক শেখার জন্য ভর্তি হয়েছি, কিন্তু আজকে থেকে সংস্কৃত যাই পড়ি না কেন, গীতা বলুন, চণ্ডী বলুন, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, যেখানেই আমরা এইটাকে দেখতে পাই বা পাবো, এটাকে কেউ বলবো না। কেউ আজকে থেকে আর যদা হি ধর্মস্য বলবো না। কেউ আজকে থেকে আর যে যথামাং বলবো না। কি বলবো? যদা হি ধর্মস্য যথা মাম প্রপদ্যন্তে, এরকমভাবে বলবো। এই অন্তস্তজকে আজকের পর থেকে আমরা আজকে কয়জন উপস্থিত আছি ক্লাসে? আমি সহ মনে হয় কয়জন, একটু দেখি, 19 জন, আমি সহ 19 জন, মানে ক্লাসে 18 জন উপস্থিত আছেন। তো এই 18 জনের কেউ আজকের পর থেকে কোনো সংস্কৃত শ্লোক, মন্ত্র বা যে কোনো সংস্কৃত লেখাতে এই অন্তস্তজয়ের মতো দেখতে যেটা, এটাকে পেলে বলবো না। কি বলবো? ইয়। ইয়, উচ্চারণটা ইয়, ঠিক আছে? এই ভুলটা আমরা আর করবো না। তারপরে যেটা আছে সেটা হচ্ছে বাংলার মতোই, শুধু এর পার্থক্য, না হয়ে র। পরেরটাও সেম, ল। এর পরের যেটা আছে এটা দেখতে এর মতো। এখন আপনি বলতে পারেন যে আমি একটু আগেই তো একটা পড়ে এলাম, এই যে প বর্গে একটা আছে, এখন আবার এই এলো কোত্থেকে? আর একটু আগে আমি বললাম যে দুইটা একরকম থাকলে এদের উচ্চারণ বা চেনার জন্য আমরা আলাদা আলাদা নাম দিই, অন্তস্থ বর্গীয় ব। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, মোটামুটি জয়েন করে ফেলেছেন সবাই। আমি আবার শুরু করছি। তো যেটা বলছিলাম, একটু আগে আমরা জয়ের ক্ষেত্রে দেখলাম যে দুইটা থাকলে আমরা নাম দিয়ে আলাদা করছিলাম, অন্তস্থ বর্গীয় এরকম। তো বাংলায় কিন্তু একটা এই জন্য আমরা ওই যে বটা আছে, এই যে পয়ের পরে যেই বটা আছে, এটাকে আমাদের আলাদা করতে প্রয়োজন হয় না, আলাদা নাম দেওয়ার প্রয়োজন হয় না, বর্গীয় বলার প্রয়োজন হয় না। কিন্তু সংস্কৃতে দুটো এই যে এখানে একটা ছিল প বর্গের, আর এখানে আরেকটা দুটো হয়, আমাদের এর আলাদা করে নাম দেওয়ার প্রয়োজন হয়। তো আগে ওই যেটা বর্গীয় ছিল ওটা বর্গের অন্তর্ভুক্ত ছিল, তাই এর নাম বর্গীয় ছিল। তো এই বটা বর্গের অন্তর্ভুক্ত, তাই এই এর নাম হচ্ছে বর্গীয় আর ওই ওইটা অন্তস্থ বর্ণ। তো অন্তস্থ বর্ণ হয়, অন্তস্থ জয়ের নাম অন্তস্থ ছিল, তার মানে এই বটার নাম কি হবে? বটার নাম হবে অন্তস্থ ব। ঠিক আছে? ওইটা হচ্ছে বর্গীয় ব, এটা হচ্ছে অন্তস্থ ব।
এখন এবার কথা হচ্ছে যে তাহলে দুইটা বয়ের কি দরকার, দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এটাই যে ওই যে বটা যেটা বর্গের অন্তর্ভুক্ত, ওই বটার উচ্চারণ বাংলা বয়ের মতো ব, ব, কিন্তু সংস্কৃতে নয়, সরি, প্রত্যেকটাই তো সংস্কৃত। এই যে এই বটা অন্তস্থ ব যেটা, এটার উচ্চারণ হচ্ছে ও, ও, অনেকটা ডাব্লিউর মতো। ডব্লিউর উচ্চারণ আমরা কীরকম করি? ওয়াচ, ওয়েট, এরকম বলি না, ও। তো ও, এই বটার উচ্চারণ হচ্ছে ও, অন্তস্থ বয়ের উচ্চারণ ও, এটার উচ্চারণ বয়ের মতো নয়। আর আমাদের গীতায় যতগুলো ব পাই, ম্যাক্সিমাম 90% হচ্ছে, হ্যাঁ, কেউ কিছু বলছেন? কেউ দয়া করে আনমিউট করে আশপাশে কথা বলবেন না, কাইন্ডলি একটু খেয়াল করবেন নিজের মাইকটা অফ আছে কি না, নয়তো ক্লাসে বিঘ্ন হয়। যাই হোক, যেটা বলছিলাম, এই বয়ের উচ্চারণ হচ্ছে ও। আর গীতায় যে বগুলো আমরা পাবো, ম্যাক্সিমাম 90% হচ্ছে আমাদের এই ও, আর 10% হচ্ছে ব। আর আমাদের যে গীতাগুলো প্রচলিত আছে বেশিরভাগের মধ্যেই এই বটা আলাদা করে দেওয়া নেই, মানে কোনটা অন্তস্থ ব কোনটা বর্গীয় ব আলাদা করে আইডেন্টিফাই করা নেই। তাই আমরা ম্যাক্সিমাম হচ্ছে বাংলা বয়ের মতো উচ্চারণ করে চলে যাই, আর আমাদের উচ্চারণটা ভুল হয়। সংস্কৃতে একটা ডটেরও খুব গুরুত্ব। আমরা যদি উচ্চারণটা চেঞ্জ করে দিই, বয়ের জায়গায় ও আর ওয়ের জায়গায় ব পড়ি, তাহলে আমাদের অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। তাই এই বিষয়টায় আমাদের সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। হয় আমাদের সংস্কৃতের কোনো গীতা, মানে সংস্কৃত হরফে আছে এরকম কোনো গীতা সংগ্রহ করতে হবে, অথবা যেই গীতার মধ্যে এই ব আর অন্তস্থ ব আলাদা করা আছে সেই গীতা কালেকশন করতে হবে। তো ওইটা কিভাবে আলাদা করে দেয়া থাকে দেখুন, আমি একটু দেখাই। এখানে তো স্ক্রিন শেয়ারের অপশন পাচ্ছি না। আচ্ছা, এখানেই আমি লিখে দেখানোর চেষ্টা করছি, নিচের দিকে একটু খেয়াল করুন। যেই গীতাগুলোতে আইডেন্টিফাই করা আছে এই গীতাগুলোতে দেখবেন যে যেটা অন্তস্থ ব, হ্যাঁ, এই অন্তস্থ বটা যেটা বর্গীয় ব, এটা দেখতে বাংলা বয়ের মতো লেখা নেই। যেটা বাংলা বয়ের মতো লেখা সেটা হচ্ছে মূলত অন্তস্থ ব। এটার উচ্চারণটা কীরকম? অনেকটা এরকম। এটা কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা কোথাও লিখবেন না বা কাউকে লিখে দেখাবেন না, আমি জাস্ট উচ্চারণটা বোঝার সুবিধার্থে বলছি। ও এরকম। আর যেটা দেখতে, আমি এটা একটু মুছে দিই, যেটা দেখতে হচ্ছে আমাদের বাংলা বইয়ের মতো নয়, কীরকম, ভিতরে একটা ছোট্ট করে দাগ দেয়া থাকে, এরকম ভেতরে একটা ছোট্ট করে দাগ দেয়া থাকে, এটা মূলত বাংলা বইয়ের মতো উচ্চারণ। তো এরকম গীতা আপনাকে সংগ্রহ করতে হবে যেই গীতায় এই বটা আলাদা করে দেওয়া আছে, নয়তো আপনার উচ্চারণটা কিন্তু ঠিকঠাক হবে না। তো আমরা যেই গীতাটা ফলো করি এটা আমরা দিয়ে দিয়েছি গ্রুপে। এছাড়াও জগদীশ্বরানন্দজির লাল গীতাটায় সম্ভবত ব আর অন্তস্থ ব আলাদা করা আছে। উদ্বোধন কার্যালয়ের যে পুঁথি গীতা, এটাতেও সম্ভবত আলাদা করে দেওয়া আছে। তবে আমরা এটা ফলো করি, চাইলে এটা সংগ্রহ করে নিতে পারেন। ওই দিনাজপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত যে গীতাটা, এটা ফলো করি। তো এটা চাইলে সংগ্রহ করে নিতে পারেন, নিকটস্থ রামকৃষ্ণ মিশনে আশা করি পেয়ে যাবেন, অথবা যদি না পান তো চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন থেকেও কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো এই গীতাটা চাইলে সংগ্রহ করতে পারেন, অথবা যে কোনো সংস্কৃত হরফে আছে, কিংবা যে কোনো গীতা যেটা এই দুটো আলাদা করে দেওয়া আছে এরকম গীতাটা সংগ্রহ করতে হবে, নয়তো আপনারা উচ্চারণটা ঠিকঠাক করতে পারবেন না। যাই হোক, এই ছিল আমাদের অন্তস্থ বর্ণের উচ্চারণ। এটার কোনো পিডিএফ ফাইল আমার কাছে নেই, তো কারোর কাছে যদি থাকে তাহলে একটু দিয়ে দিবেন, অথবা ইন্টারনেটে একটু সার্চ করে দেখবেন আছে কি না। আমি ঠিক বলতে পারছি না, আমার কাছে নেই, আমার কাছে হার্ড কপি আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে অন্তস্থ বর্ণগুলোর উচ্চারণ কীরকম হবে? ইয়া, রা, লা, ও।
এর মধ্যে দুইটা ইয় আর ও, এই দুটোর উচ্চারণটা একটু আমাদের আয়ত্ত করতে সমস্যা হতে পারে, বাকিগুলো কিন্তু সহজ। র আর ল এই দুটো সহজ, অয়ের উচ্চারণ পারলে র আর ল সহজ। তারপর উষ্মবর্ণ উচ্চারণের সময় আপনি হাতটা যদি মুখের সামনে নেন দেখবেন গরম হাওয়া বের হচ্ছে, এই জন্য এদেরকে উষ্মবর্ণ বলা হয়। তো এর উচ্চারণটা কীরকম? বাংলায় আমরা শশা, ষাঁড়, সিংহ সব একরকম উচ্চারণ করি। শুনে বোঝার কোনো উপায় নেই শশাতে তালব্য স আছে না মূর্ধন্য স আছে না দন্ত স আছে, সিংহতে কোন স আছে কিংবা ষাঁড়ে কোন স আছে, বোঝার কোনো উপায় নেই। কিন্তু সংস্কৃতে আমি আগেও বলেছি, এটা শুনেই আপনার যে শ্রোতা তাকে অনুধাবন করাতে হবে, মুখ দিয়ে বলেই অনুধাবন করাতে হবে যে আপনি কোনটা উচ্চারণ করছেন। তো তার মানে এই তিনটা স্বরের উচ্চারণ আলাদা। নর্মালি এই তিনটা স্বকে বাংলায় আমরা যেরকম উচ্চারণ করে থাকি, এটা মূলত তালব্য স্বরের উচ্চারণ। তালব্য স্বরের উচ্চারণটা কি? স স, এরকম স। মূর্ধন্য স্বর উচ্চারণটা, তালব্য স্বরের উচ্চারণ স্থান হচ্ছে তালু। এর আগে আমরা তালব্য বর্ণ পেয়েছিলাম কিছু, কোনগুলো? চ, ছ, জ, ঝ, ঞ। তো চ উচ্চারণের ক্ষেত্রে, ছ, জ, ঝ এগুলো উচ্চারণের ক্ষেত্রে আমাদের জিহ্বা যেই জায়গায় স্পর্শ করছে ওইটাই তালু। তার মানে তালব্য স্বর উচ্চারণের ক্ষেত্রেও ওই জায়গাতে স্পর্শ করেই উচ্চারণটা করতে হবে। তারপর মূর্ধন্য স, নামেই আছে এর উচ্চারণ স্থান মূর্ধা। মূর্ধা কোনটা আমরা জেনেছিলাম, তালু আর কণ্ঠের মাঝখানে জিহ্বাটা ফোল্ড করে উচ্চারণ করতে হচ্ছিল আমাদের ওই মূর্ধন্য বর্ণগুলো, ট, ঠ, ড, ঢ, ণ। সেইমভাবে জিহ্বাটা ফোল্ড করে মূর্ধন্য স্বর উচ্চারণ করতে হবে। কীরকম? স স, তালব্য স্বর ছিল স, মূর্ধন্য স্বর হচ্ছে স। ঠিক আছে, শুনেই বুঝিয়ে দিতে হবে যে এটা মূর্ধন্য স্বর উচ্চারণ। তাহলে কি হলো? স আর স। তারপরে যেটা আছে দন্ত স। দন্ত স-এর উচ্চারণ সহজ, এটা নাম শুনে বোঝা যাচ্ছে উচ্চারণ দন্তে। এর আগে দন্তবর্ণ কোনগুলো পেয়েছিলাম? ত, থ, দ, ধ, ন। জিহ্বা উপরের পাটির দাঁতে স্পর্শ করছে। সেইমভাবে দন্ত স উচ্চারণের ক্ষেত্রেও উপরের পাটির দাঁতে উচ্চারণ করবে। উচ্চারণটা কীরকম? স স স। অনেকটা ইংরেজি অ্যাসের উচ্চারণ, বলি না SUN, সান সান, স এরকম। সেটের ক্ষেত্রে অ্যাসের উচ্চারণ যেমন করছি, সানের ক্ষেত্রে অ্যাসের উচ্চারণ যেমন করছি, সো এখানে অ্যাসের উচ্চারণ যেমন করছি, দন্ত স উচ্চারণটা মূলত ওরকম। এখন কেউ দন্ত স-কে ছয়ের সাথে তুলনা করে। কেউ যদি আপনাকে বলে দন্ত স-এর উচ্চারণ ছয়ের অনুরূপ, এই জিনিসটা আপনি কখনো নেবেন না বা কখনো মাথায় ঢোকাবেন না। আমি ছ আর দন্ত স উচ্চারণ করছি, আপনি শুনে দেখুন, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটা হচ্ছে ছ, একটা হচ্ছে স। ছ স, ছ স, আকাশ পাতাল তফাৎ। একটা দন্তবর্ণ, একটা হচ্ছে আপনার তালব্য বর্ণ। একটা উচ্চারণ স্থান তালু আর একটা উচ্চারণ স্থান দাঁত। তার মানে একরকম হওয়ার কোনো চান্সই নেই। তো কেউ যদি আপনাকে বলে যে দন্ত স্বর উচ্চারণ ছয়ের মতো, এই জিনিসটা রিজেক্ট করবেন, এই জিনিসটা মাথায় ঢুকাবেন না। দন্ত স্বর উচ্চারণ কখনোই ছয়ের মতো নয়। ছ স সম্পূর্ণ আলাদা। দন্ত স্বর উচ্চারণ যদি তুলনা করতে হয় অ্যাসের সাথে তুলনা করবেন, স স এরকম। তাহলে তিনটা স্বরের উচ্চারণ পেয়ে গেলাম কি? স স স, স স স। লাস্ট হ, হ হ নর্মাল, অ জাস্ট অটা চেঞ্জ হচ্ছে, অ না হয়ে অ হচ্ছে। ঠিক আছে, তো এই হলো আমাদের উষ্মবর্ণ আর অন্তস্থ বর্ণ। এখানে লক্ষণীয় ওই ইয় আর ও এর উচ্চারণ আর তিনটা স এর উচ্চারণ, আর বাকিগুলো তো আমরা পারবো। এরপরে যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে, এটা আমি আগে বলে ফেলেছি যে মূর্ধন্য আর দন্তন্য উচ্চারণটা একটু খেয়াল করে করতে হবে। একটা মূর্ধায় উচ্চারণ, একটা দন্তে, একটা হচ্ছে না, একটা হচ্ছে ণ। তো এটা একটু খেয়াল করে করতে হবে। এরপরে অনুস্বারের বিসর্গের উচ্চারণ, এটা আবার একটু অনেকটাই বড় পার্ট। ঠিক আছে, ওটার জন্য আমরা পরের ক্লাসে মানে এই বিষয়টা আমরা পরের ক্লাসে জানবো। আজকে আমরা সামনে এগোবো না, পরের ক্লাসে আমরা যুক্তাক্ষর, লুপ্ত অ, বিসর্গ, অনুস্বার ইত্যাদির উচ্চারণ সম্পর্কে জানবো। আজকে আমাদের ক্লাসটা এতটুকুই থাকবে।
কিন্তু আমি আপনাদের একটু ভিডিওটা অন করে উচ্চারণগুলো দেখাবো। এর আগে আমাকে একটু বলুন যে যা পড়ানো হলো বোঝা গেছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই বলুন। কারোর কোনো জিজ্ঞাসা আছে? কারোর কোনো জিজ্ঞাসা নেই? বাহ, আচ্ছা, কারোর কোনো জিজ্ঞাসা? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ক্লাসগুলো রেকর্ড থাকে? আমি আসলে ক্লাসে খুব লেটে জয়েন করেছি, একটু আগেই। উচ্চারণের 3টা ক্লাস মাস্ট রেকর্ড পাবেন, বাকিগুলো আমি বলতে পারছি না, কারণ আমি আসলে হোস্টেল থেকে ক্লাসগুলো কন্ডাক্ট করি, তো আমার কাছে সবসময় ল্যাপটপ থাকে না, তো আমি রেকর্ড করতে পারি না, কিন্তু উচ্চারণের 3টা ক্লাসের রেকর্ড আপনি পাবেন। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে এমনি উচ্চারণ আজকে যতটুকু পড়ানো হয়েছে সেগুলো নিয়ে? আচ্ছা, তো কারোর কোনো কিসের উচ্চারণ, কিসের আমি বুঝতে পারিনি, আরেকবার বলুন। ব এবং অন্তস্থ ব এর উচ্চারণটা আরেকবার। আচ্ছা, আমি সবগুলোই বলে দিব, সবগুলোই বলে দিচ্ছি, ভিডিও অন করে বলে দিচ্ছি। এখন আমি ভিডিও অন করে বলছি, তারপরে আপনারা একটু হ্যাঁ হ্যাঁ, কি উচ্চারণের স্থানটা মানে কোন উচ্চারণের স্থানটা মানে প্রত্যেকে নিজে বলে না জিল্লু উপরে লাগান এইভাবে। আচ্ছা, উচ্চারণ স্থান বলে দিব। হ্যাঁ, আমি উচ্চারণ স্থানটা দেখানোর জন্যই মূলত ভিডিওটা অন করব। ঠিক আছে, আর কিছু? আচ্ছা, ঠিক আছে, আমি ভিডিওটা অন করে দেখাচ্ছি। এরপর আমি আবার জিজ্ঞাসা নিব, কারো যদি জিজ্ঞাসা থাকে তখন বলুন। একটা মিনিট। আমি এটা স্ক্রিনটা অফ করে দিচ্ছি, ভিডিওটা অন করার জন্য স্ক্রিনটা অফ করে দিচ্ছি। একটা মিনিট। আচ্ছা, না থাক, ভিডিওটা অন করার জন্য স্ক্রিন অফের প্রয়োজন নেই। আমাকে কি দেখা যাচ্ছে? আমাকে দেখা যাচ্ছে কিনা একটু বলুন। না, দেখা যাচ্ছে না। যাচ্ছে না? তাহলে মনে হয় এটা অফ করতে হবে। না, দেখা যাচ্ছে না, নামটা দেখা যাচ্ছে না। দাঁড়াও, একটা মিনিট। দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যদি যেয়ে থাকে। যাচ্ছে না। যাচ্ছে না? দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি আবার অফ করছি। দেখা যাচ্ছে না কেন? এখন দেখা যাচ্ছে? এখন কি দেখা যাচ্ছে একটু জানান। না, দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে একবার বের হয়ে জয়েন করছি, ঠিক আছে? নেটওয়ার্ক প্রবলেম করছে বোধহয়। বাংলাতে দেখা যাচ্ছে, ইংলিশে দেখা যাচ্ছে। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আমি আচ্ছা, যেটা বলছিলাম, আমি উচ্চারণটা তাহলে মুখে করে দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল করুন যে আমার মুখের অবস্থানটা কোথায় পরিবর্তন হচ্ছে। স্বরবর্ণের ক্ষেত্রে আপনারা কাইন্ডলি মিউট রাখবেন। ম্যাম, আসলে আমি কি? স্ক্রিনে
কেউ কিছু বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না। আপনাকে দেখা যাচ্ছে না আসলে স্ক্রিনে। দেখ, আচ্ছা আপনার একটা কাজ করুন, ডান থেকে বামে একটু স্লাইড করলে আমার নামটা দেখা যাবে। ওখানে দেখবেন আমার ভিডিওটা দেখা যাচ্ছে, ওইটায় ডাবল ক্লিক করলে আপনারা দেখতে পাবেন, পিন করে দিলে আর কি। ঠিক আছে, পেয়েছি। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো স্বরবর্ণের ক্ষেত্রে প্রথমেই যেটা আসে অ। তো অ এর ক্ষেত্রে দেখুন, খেয়াল করে দেখুন, আমি বাংলা উচ্চারণ করছি অ, ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে অ। সংস্কৃতে কি হচ্ছে আ, আ, দুই পাশে প্রসারিত হচ্ছে অ, আ। পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারছেন, একটা হচ্ছে অ, একটা হচ্ছে আ। সংস্কৃতে আ, বাংলায় অ। ঠোঁট গোল করা যাবে না, দুই পাশে প্রসারিত হতে হবে ঠোঁট দুটো। আয়ের ক্ষেত্রে আ, 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 অবস্থান এক, উচ্চারণটা জাস্ট চেঞ্জ হচ্ছে আ, আ। আর টাইমটা চেঞ্জ হচ্ছে, অ অল্প সময় জুড়ে, আ হচ্ছে বেশি সময় জুড়ে। তারপর কি আসে রস্বই, কীরকম ই, ই, দীর্ঘই হচ্ছে ই, 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 উ, উ, রি, রি, লৃ, এ, ऐ, ও, ঔ। এ, ऐ, একে কেউ এ বলবেন না, এ বলবেন না, এ কিন্তু বিকৃত উচ্চারণ, ঠিক আছে, বিবৃত উচ্চারণ, সরি, সংবৃত বিবৃত, এর দুই প্রকার উচ্চারণ হয়। তো যেটা সংবৃত উচ্চারণ সেটা মূলত এ এর উচ্চারণ, কীরকম এ, এ নয়, এ, এ নর্মালি এ। তারপর ऐ, ऐ, ऐ ভাঙলে আমরা বলেছিলাম অ আর ই পাই, এজন্য অ এর উচ্চারণটা করে ই এর উচ্চারণটা করে দিলে ऐ এর উচ্চারণ হয়ে যাবে ऐ, ऐ। ওই নয়, ওই বললে ঠোঁট আবার গোল হয়ে যায়, ঠিক আছে, ऐ, ऐ, ওই নয়। তারপর ও, ঔ, ও, ঔ, এরকম। ঔ এর ক্ষেত্রেও ও বলা যাবে না, ঔ, ঔ, দুই পাশে যেন প্রসারিত হয়। তো এই হলো স্বরবর্ণের উচ্চারণ, আমি আবার বলে দিচ্ছি আ, আ, ই, ই, উ, উ, রি, রি, লৃ, এ, ऐ, ও, ঔ। তো স্বরবর্ণের উচ্চারণটা কি বোঝা গেল? কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ যাই। তো ওটা আমরা কি জেনেছিলাম যে প্রথম 25টাকে 5টা করে ভাগ করা হয়। প্রথম ভাগের নাম ক বর্গের অক্ষর, তাদের উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠ। জিহ্বার পেছনের অংশ কণ্ঠে টাচ করবে, কীরকম ক, খ, গ, ঘ, ঙ। খেয়াল করে দেখুন, আমি 5টা উচ্চারণের ক্ষেত্রেই ঠোঁটের অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, যেরকম আছে, মানে প্রথমটা উচ্চারণের ক্ষেত্রে মুখটা যেরকম হয়েছে সেম এক্সপ্রেশনে আমি 5টাই উচ্চারণ করছি, কীরকম ক, খ, গ, ঘ, ঙ। ক, খ, গ, ঘ, উম এরকম বলছি না, কি হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। এবার 5 নম্বরটা প্র্যাকটিসের উপায় হচ্ছে এই ক, খ, গ, ঘ, এই এক্সপ্রেশনটা ধরে রেখে আপনি ঙ উচ্চারণের চেষ্টা করবেন, তাহলে আশা করি চলে আসবে ক, খ, গ, ঘ, ঙ, ক, খ, গ, ঘ, ঙ, সেম এক্সপ্রেশনটা ধরে রাখবেন। তো এই 5টা হচ্ছে কণ্ঠবর্ণ। তারপর এগুলো হচ্ছে তালব্য বর্ণ, এদের উচ্চারণ স্থান তালু। কণ্ঠ থেকে একটু সামনে হচ্ছে মূর্ধা, তার থেকে একটু সামনে অর্থাৎ দাঁতের ঠিক পেছনের যে অংশটা, এটা হচ্ছে তালু। তো জিহ্বাটা তালুতে স্পর্শ করে আমাদের তালব্য বর্ণগুলো উচ্চারণ করতে হয়, কীরকম চ, ছ, জ, ঝ, ঞ, চ, ছ, জ, ঝ, ঞ। এই ক্ষেত্রেও সেম, আপনি খেয়াল করে দেখুন চ, ছ, জ, ঝ, ঞ, সেম এক্সপ্রেশনে বলছি আমি, কিন্তু একবার চ, ছ, জ, ঝ এভাবে এক্সপ্রেশন চেঞ্জ করছি না। চ, ছ, জ, ঝ, ঞ, সেম এক্সপ্রেশনে হবে। ইও, নিও, ইও, নিও বললে মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, এটা করা যাবে না। চ, ছ, জ, ঝ, ঞ, চ, ছ, জ, ঝ, ঞ, এরকম। এর পরে যেগুলো আছে এগুলো হচ্ছে মূর্ধা,
এদের উচ্চারণস্থান মূর্ধা। মূর্ধা কোথায়? কণ্ঠ থেকে ঠিক সামনে আর তালু থেকে ঠিক পেছনে, অর্থাৎ কণ্ঠ আর তালুর মধ্যবর্তী অংশ হচ্ছে মূর্ধা। তো এর উচ্চারণটা কীরকম? জিহ্বাটা একটু ফোল্ড হবে, একটু গোল হয়ে পেছনে, কণ্ঠ থেকে একটু সামনে আমাদের টাচ হবে। টা টা, এই যে জিহ্বাটা গোল হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। টা ঠা ডা ঢা ড়া, টা ঠা ডা ঢা ড়া। এই ক্ষেত্রেও সেম, এক্সপ্রেশনের কোনো পরিবর্তন হবে না, সেমভাবে উচ্চারণ করতে হবে। টা ঠা ডা ঢা ড়া, এরকম। তারপর দন্তবর্ণ কীরকম? তা থা দা ধা না, এই যে জিহ্বাটা উপরের দাঁতের লাগবে। তা থা দা ধা না, তা থা দা ধা না, সেম এক্সপ্রেশনে। লাস্ট পবর্গীয় অক্ষর উচ্চারণস্থান উষ্ঠ। তো উষ্ঠ দুইটা ঠোঁট একবার অফ হবে, একবার অন হবে। পা পা, কি হচ্ছে? অফ হচ্ছে, অন হচ্ছে। পা, সেমভাবে ফ প ফ ব ভ ম। এই ক্ষেত্রে আমরা যেই ভুলটা করি, আমরা বলি ফ ফ, এই দাঁত আর ঠোঁট মিলে ফ এর উচ্চারণ করি, ভুল। ফ ফ ঠ প ফ ব ভ ম, সেমভাবে। তো এই হলো স্পর্শ বর্ণ। তারপর যেগুলো অন্তস্থ বর্ণ, ইয়, জ নয়, ইয়, র, ল, ও, ও এর উচ্চারণটা খেয়াল করুন। এর উচ্চারণের ক্ষেত্রে উপরের পাটির দাঁত নিচের ঠোঁটে স্পর্শ করুন। ও, এটা কিন্তু উব ও এরকম নয়, উপরের পাটির দাঁত নিচের ঠোঁটে স্পর্শ। ওয়াচ বলি না আমরা, সেম ও এরকম। তারপর আসে উষ্ম বর্ণ। তো উষ্ম বর্ণ তালব্য তালুতে, স, জিহ্বাটা তালুতে স্পর্শ করে স, নর্মালি আমরা স এর উচ্চারণ যেমন করি। তারপর মূর্ধন্যসর ক্ষেত্রে জিহ্বাটা ফোল্ড হয়ে ট এর ক্ষেত্রে যেরকম পেছনে চলে গেছিলো, মূর্ধায় টাচ করেছিল, সেমভাবে স স স স। দন্তস স স, জিহ্বা দাঁতে, উপরের পাটির দাঁতে, স। ঠিক আছে? কীরকম? স স স, এরকম। আর হ এর উচ্চারণ হ। তো এই হলো আজকের ক্লাসের, এতটুকুই পড়া হয়েছে। অনুস্বার, বিসর্গ, যুক্তাক্ষর, লুপ্ত অ, এগুলোর উচ্চারণ আমরা পরের ক্লাসে পড়ব। তো এখন বলুন কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা? কথাটা কেটে যাচ্ছে, আরেকবার কাইন্ডলি বলুন। পঞ্চম লাইনের আশাটাই আনতে পারতেছি না। আপনি আনতে পারবেন না, এটাই স্বাভাবিক। আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বাকি চারটার সাথে মিলিয়ে। আচ্ছা, আমি প্র্যাকটিসের উপায়টা একটু বলি। প্র্যাকটিসের উপায়টা হচ্ছে, আপনি বাকি চারটার সাথে মিলিয়ে বলবেন। ক ঙ, ক ঙ, খ ঙ, গ ঙ, ঘ ঙ, তারপর চ ঞ, ছ ঞ, জ ঞ, ঝ ঞ, এভাবে প্র্যাকটিস করবেন। মানে ক বলে পরের বারও ক উচ্চারণের উদ্দেশ্যেই জিহ্বাটা কণ্ঠে স্পর্শ করাবেন, কিন্তু উচ্চারণ করবেন ঙ, ক ঙ, খ ঙ, ঘ ঙ, এভাবে, গ ঙ, এভাবে। সেমভাবে টানা ঠনা ডনা ঢনা, এভাবে প্র্যাকটিস করতে হবে। প্রথম দিনে আসবে না, একদিনে হয় না। এই পুরো গীতা ক্লাস চলাকালীন প্র্যাকটিস করতে বিষয়টা আমরা আস্তে আস্তে আয়ত্ত করব। আমার কিন্তু একদিনে আসেনি, আমি 2017 সাল থেকে এটা প্র্যাকটিস করছি। করতে এখন হয়তো কিছুটা ঠিকঠাক পারি, হয়তো আরও কারেকশন লাগবে, আরও সময় লাগবে আরও পারফেকশন আনার জন্য। তো এভাবে আপনাদেরও মানে একদিনে বিষয়টা চলে আসবে ওরকম নয়, বারবার প্র্যাকটিস করতে ধীরে ধীরে আসবে। ঠিক আছে? তো আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আছে কারোর জিজ্ঞাসা? দুইটা নয়ের উচ্চারণটা একটু কাটতে। আচ্ছা, দুইটা নয়ের উচ্চারণ, একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে ড়া আর একটা হচ্ছে না।
নর্মালি যেটা আমরা বাংলায় উচ্চারণ করি দুইটা নয়ের ক্ষেত্রেই, ওইটা হচ্ছে দন্ত নয়ের উচ্চারণ ন ন, আর মূর্ধন্য হচ্ছে ণ, জিহ্বাটা ফোল্ড করে মূর্ধায় ণ ণ ণ এরকম। ঠিক আছে? এগুলো নিয়ে আপনারা টেনশন করবেন না, আমি আপনাদের অডিও রেকর্ড দিয়ে দেব, আর এই ক্লাস পুরোটারই রেকর্ড আপনারা পাবেন, ক্লাস শেষেই পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যে। তো এগুলো নিয়ে টেনশন করবেন না, উচ্চারণের 3টা ক্লাসের রেকর্ডই আমরা দিয়ে দিব, কোনো অসুবিধা নেই। এগুলো আপনারা বারবার বারবার শুনে শুনে প্র্যাকটিস করতে পারবেন। এমনি বোঝা গেছে বিষয়টা? বুঝাতে পেরেছি কি? হ্যাঁ। ঠিক আছে। এখন আপনারা যদি আমাকে জিজ্ঞাসা না করেন, দুইটা বিষয় হতে পারে, হয় আমি বুঝাতে পারিনি, নয় আপনারা সব বুঝে গেছেন। দ্বিতীয়টা হলে তো খুব ভালো, কিন্তু প্রথমটা হলে আমাকে অবশ্যই বলতে হবে যে আমি এই জায়গাটা বুঝাতে পারিনি, তাহলে আমি আবার চেষ্টা করব, বারবার চেষ্টা করব, কিন্তু মুখ ফুটে বলতে হবে। আর এটা আপনি ভাববেন না যে এই আপনাকে দেখে কে কী বলছে, যে এখানে অনেকেই সিনিয়র আছেন, এখন আপনার মনে হতে পারে আমি অ আ ক খ জোরে জোরে পড়বো, আমার বাচ্চা কি বলবে, আমার বাসায় যে ছোটরা আছে তারা তো আমাকে নিয়ে উপহাস করবে, হাসাহাসি করবে। এই ইয়েটা যদি আপনার মনে চলে আসে, আপনি কিন্তু শিখতে পারবেন না। উচ্চারণ কখনোই মনে মনে উচ্চারণ করে শেখা যায় না, আপনার শিখতে হলে অবশ্যই জোরে জোরে উচ্চারণ করতে হবে, জোরে জোরে মুখে এনে বলতে হবে। মুখে যখন আপনি উচ্চারণটা করবেন, আপনি আমার উচ্চারণটা তো শুনেছেন বা শুনবেন অডিও রেকর্ডে, তো আপনি যখন জোরে উচ্চারণ করবেন আপনার নিজের কানেই নিজের ভুলটা ধরা পড়বে। ঠিক আছে? তো তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোথায় কারেকশন দরকার। কিন্তু মনে মনে উচ্চারণ শিখতে গেলে আপনার মনে হবে আপনি শিখে গেছেন, আসলে আপনার কিছুই শেখা হবে না। তো আয়নার সামনে দাঁড়িয়ে আপনি যখনই সময় পাবেন একটু করে উচ্চারণ করার চেষ্টা করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন কোথায় কারেকশন দরকার। আর যে কোনো সময় যে কোনো সমস্যা হলে এরকম নয় যে আমি ক্লাসে পড়িয়ে গেছি, এরপর আবার পরের ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে আমাকে কোনো জিজ্ঞাসা করার জন্য। যে কোনো জিজ্ঞাসা যে কোনো সময় আপনি আমাকে মেসেজ করলে পাবেন। যদি আমি ওই টাইমে অ্যাভেলেবেল না থাকি, আমি পরে যখন আসবো অনলাইনে তখন আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর যদি ধরুন কল দেওয়ার প্রয়োজন হয়, কল দিবেন। যদি আমি কলটা ধরতে না পারি, আমি অবশ্যই আপনাকে ব্যাক করব। আপনার যখনই যেই জিজ্ঞাসা আসবে মনে, অবশ্যই আমাকে জানাবেন। আমার যদি জানা থাকে আমি সেই জিজ্ঞাসা নিবৃত্তি করার চেষ্টা করব। আর এমনি আপনার রেকর্ড একটু পরে পেয়ে যাবেন। তো আমাদের ক্লাসের সময় মোটামুটি শেষ, আরও বেশি হয়ে গেছে 15 মিনিট। তো কারোর যদি আর কোনো জিজ্ঞাসা না থাকে আমরা ক্লাসটা শেষ করব। কেউ কিছু বলতে চাইলে বা যে কোনো কিছু যদি বলতে চান আনমিউট করে বলতে পারেন। কেউ কিছু বলবেন? ঠিক আছে, কেউ কিছু বলছেন না, অসুবিধা নেই। পরবর্তীতে যদি মনে হয় যে আপনাদের কিছু বলার আছে আমাকে বলবেন, সরাসরি মেসেজ করবেন, গ্রুপে তো মেসেজ পারমিশন অফ আছে। হ্যাঁ, কিছু বলবেন মহোদয়? না না না, গ্রুপে মেসেজ দেওয়ার অপশন নেই, ওটা দেওয়া হয় না, কারণ আমরা গুরুত্বপূর্ণ যেই তথ্যগুলো পাঠাবো, একটু পরে রেকর্ডিং দিব, ওগুলো আপনি মেসেজিং করলে উপরে চলে যায়, অনেক সময় অনেকে দেখতে পায় না। তো আমাকে সরাসরি মেসেজ দিবেন, ওখানে অ্যাডমিন হিসেবে আমার নাম্বারটা আছে, আমাকে সরাসরি মেসেজ দেবেন, বা আমি এখন যেই নম্বর থেকে মেসেজ করব ওটাতে সরাসরি মেসেজ দেবেন আর কি। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা শান্তি দিয়ে ক্লাসটা শেষ করছি। আপনারাও আমার সাথে সাথে মিউট অবস্থায় শান্তি দিবেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।